শিক্ষার্থীবৃন্দ আমরা তোমাদের সাথে আছি, দাবির প্রতি একমত একমত একমত। একটি সেকেন্ডও ওয়েট করতে চাই না। আমরা অষ্টমবারের মতো ডিপিপি দিয়েছি। আমরা মানুষ না, আমরা বুঝি না ডিপিপি কি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করছে 10 বছর 8 বছর 12 বছর 15 বছর হয়েছে। বিশ্ববিদ্যালয় কি ঘোড়ার গাছ কাটে? বিশ্ববিদ্যালয় ডিপিপি বোঝে না। বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণে ডিপিপি সংশোধন করেছে। আপনারা ডিপিপি করেন, আমরা 50 বার সংশোধন করে দিতে পারি, 100 বার ভুল করে দিব। আপনাদের ডিপিপি কোথায় ভুল আছে? আপনি যদি করেন, এটি ম্যান মেড ডকুমেন্ট, মনে রাখবেন, ম্যান মেড ডকুমেন্ট নেভার ক্যান বি পারফেক্ট। ম্যান মেড ডকুমেন্টস ভুল থাকবেই, কিন্তু আপনি একটি সংশোধনের সুযোগ দিয়ে বারবার ফেরাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে শিক্ষা নিয়ে প্রশাসন করার জন্য আমরা এটির সমাধান চাই, আমরা এটি সমাপ্তি চাই। আমরা সরকারের কার্যক্রমে দেশের স্থিতিশীলতার স্বার্থে, বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতার স্বার্থে সব রকমের কার্যক্রম করতে চাই। আমরা সরকারকে বিনীতভাবে অনুরোধ করতে চাই, আমাদের দাবি শোনেন, শিক্ষার্থীদের দাবি শোনেন। আমরা রাজপথ থেকে ততদিন সরব না যতদিন আমাদের ডিপিপি পূর্ণ অনুমোদন হচ্ছে না, যতদিন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থাপিত হচ্ছে না। আমরা মনে করি একটি বিশেষ ব্যক্তি, একজন বিশেষ উপদেষ্টা, পরিবেশ বন উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান অথবা তার আন্ডারে একটি বিশেষ শ্রেণী, একটি বিশেষ গোষ্ঠীর ষড়যন্ত্রের কারণে এই ডিপিপি আটকে গিয়েছে। এই বিশেষ গোষ্ঠীকে চিহ্নিত করেন। কোন এই বিশেষ গোষ্ঠী অন্তর্বর্তীকালীন সরকারের উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে চায়? অন্তর্বর্তী সরকারকে তারা প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা এই সরকারের উন্নয়ন যাত্রাকে সমালোচিত করতে চায়। তাদেরকে চিহ্নিত করেন, বিশ্ববিদ্যালয়ে ডিপিপি পাস করার জন্য ব্যবস্থা নিন। রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীতের রচয়িতা, রবীন্দ্রনাথ ঠাকুর একজন নোবেল লরেট, মাননীয় প্রধান উপদেষ্টা একজন নোবেল বিজয়ী, তিনি একজন শিক্ষক, তিনি একজন প্রফেসর। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের নামে এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠার ব্যাপারে ইতিহাসে মনোভাব দেখিয়েছেন, কিন্তু তারই অন্তর্গত মন্ত্রী, তারই অন্তর্গত উপদেষ্টা মন্ডলীর কোন একজন ব্যক্তির কারণে আমাদের এই ডিপিপি বারবার চলে যাচ্ছে, আটকে যাচ্ছে। আমরা অবিলম্বে পরিবেশ, বন, জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসানের পদত্যাগ চাই। ঘুরেছেন, কথা বলেছেন, ইতিবাচক প্রতিশ্রুতি দিয়েছেন বিশ্ববিদ্যালয় স্থাপনের ব্যাপারে। ঢাকায় গিয়ে উনি মঞ্চ চেঞ্জ করে ফেলেছেন, চেঞ্জ করে ফেলেছেন। ঢাকায় বসে এসিতে বসে অনেক কিছুই করা যায়। আমরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে এসেছি, আমরাও বুঝি, আমরাও জানি, আমরা ইকোনমিক্স পড়ি, আমরা সমাজবিজ্ঞান পড়ি, আমরা পরিবেশ বিজ্ঞান পড়ি। পরিবেশ কোথায় কোথায় ক্ষতি হয় আপনারা দেখেন, কোথায় কলকারখানা পরিবেশের সমস্যা করছে দেখেন, ধরেন তাদের। বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি যেটি দেশের অবদান রাখবে, কন্ট্রিবিউশন রাখবে, আপনার দেশের নন কার্বন এমিটিং একটি প্রতিষ্ঠার ব্যাপারে আপনারা ঝামেলা করছেন বারবার। আমি আমার প্রিয় সহকর্মীদের বলতে চাই, আমাদের এই কর্মসূচি লাগাতার চলবে এবং কর্মসূচি সেটি হচ্ছে বিসিক বাস স্ট্যান্ডে সকাল 9টা থেকে 11টা পর্যন্ত আমাদের মানববন্ধন কর্মসূচি চলবে। এরপরেও যদি কোনো ধরনের প্রতিশ্রুতি, আশ্বাস না আসে, বাস্তবায়নের পূর্ণ আশ্বাস না পাই, সরেজমিনে যদি আমরা সরকারের উচ্চ মহলের কর্তৃপক্ষকে না পাই, আমরা আশ্বাস যদি না পাই, আমাদের কর্মসূচি চলবেই চলবেই চলবে। একটি রাষ্ট্র বা একটি দেশ গঠনের জন্য শিক্ষা হচ্ছে সবচেয়ে জরুরি বিষয়। একটি রাষ্ট্রের, একটি সমাজের ভিত্তি করে দেয় শিক্ষা। সেই শিক্ষার জায়গাটিতে বাংলাদেশে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারীর সঙ্গে এইরকম প্রহসন কেন? সারা বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুর একটি উজ্জ্বল নাম, উজ্জ্বল দৃষ্টান্ত। এশীয়দের মধ্য থেকে প্রথম নোবেল পুরস্কার প্রাপ্ত এই ব্যক্তির নামে প্রতিষ্ঠিত একটি বিশ্ববিদ্যালয়, তারই জায়গায় প্রস্তাবিত ক্যাম্পাস। অথচ এই বাংলাদেশ, এই রাষ্ট্রযন্ত্র যেই ক্ষমতা থাকুক না কেন, দীর্ঘ 9 বছরেও স্থায়ী ক্যাম্পাসে বাস্তবায়ন করতে পারেনি, ডিপিপি বাস্তবায়ন করতে পারেনি। আজকে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই আমরা শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ, আমাদের প্রান্তীয় শিক্ষার্থী বৃন্দের সঙ্গে সংহতি প্রকাশ করে রাস্তায় এসে দাঁড়িয়েছি। রাজপথে আমরা ফয়সালা করব। এবার এই ডিপিপি কি করে বাস্তবায়িত না হয় আমরা দেখতে চাই, আমরা জানতে চাই সমস্যাটা কোথায়। আমরা যখন ডিপিপি বারে বারে সংশোধন আসছে, প্রতিবার সংশোধন করে পাঠাচ্ছি,
7-8 বার করে সংশোধন হচ্ছে এই ডিপিপি। আর কতবার আপনারা সংশোধন চান? সমস্যাটা কোথায় আমাদের সঙ্গে সরাসরি কথা বলুন। সর্বশেষ যখন একটি সভায় নীতিগতভাবে অনুমোদন হলো, আমরা আশায় মুখ বাঁধলাম। তারপরে রেজুল হাসান তিনি উপদেষ্টা এখানে এলেন, পরিদর্শন করলেন, এখান থেকে ফিরে গেলেন। সেই নীতিগত অনুমোদনে সেই সুন্দর সেই অদ্ভুত দুটো শব্দ নীতিগত অনুমোদন এখন কোথায় গেল? কেন আপনারা সেদিন বলেছিলেন নীতিগত অনুমোদন দিয়েছি? যদি সমস্যা থাকতো বলতেন, আমরা আবার ঠিক করে দিতাম। আজকে আমাদের এই একটা অদ্ভুত পরিস্থিতির সামনে আপনারা এসে কেন আমাদেরকে দাঁড় করালেন? মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমাদের বিনীত আবেদন, আপনি তো অবশ্যই এই আমাদের ক্যাম্পাস বাস্তবায়নের সম্পর্কে আপনি পজিটিভ একটা বক্তব্য দিয়েছেন। আপনি জানেন এই ক্যাম্পাস কতটা জরুরি। তাহলে কার জন্য আজকে এই দুর্গতি, আমাদের কার জন্য দুর্দশা? প্রত্যেকের পদত্যাগ চাই। মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ এবং আমাদের দাবি, প্রথমত আমাদের ডিপিপি যেভাবে আছে সেভাবে বাস্তবায়ন করতে হবে। দ্বিতীয়ত আমাদের ভোগান্তির জন্য যারা দায়ী প্রত্যেককে শাস্তির মুখোমুখি করতে হবে। এভাবে চলতে দেওয়া যায় না। আজকে 1400 শিক্ষার্থীর মাঝে অধিকাংশ শিক্ষার্থী এখানে উপস্থিত হতে পারেনি, কিন্তু তারা রাজপথে ছিল। দীর্ঘদিন ধরে তারা সংগ্রাম করেছে, তারা আন্দোলন করেছে। এখানে দিন নেই রাত নেই, বৃষ্টির মধ্যে রোদের মধ্যে এই রাষ্ট্রজাতির দৃষ্টি আকর্ষণ করবার জন্য তারা পথে বসেছিল। এখানেই ছিল তারা দীর্ঘ সময় ধরে। এই সকল শিক্ষার্থীর সঙ্গে এই ধরনের আচরণ করবার কোনো অধিকার আপনাদের নেই। রাষ্ট্র চেয়েছে একটা বিশ্ববিদ্যালয় দিব, রাষ্ট্র 2016 সালে একটা আইন পাশ করে বিশ্ববিদ্যালয় দিয়ে দিয়েছে। 17 সালে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আজকে প্রায় 1400-র কাছাকাছি শিক্ষার্থী, তারা কোথায় থাকে, কোথায় পড়াশোনা করে, কিভাবে তাদের মানুষ গঠন হচ্ছে, আপনারা কেন খোঁজ নিচ্ছেন না? যদি আপনারা খোঁজ নিতে না পারেন তাহলে দায়িত্ব ছেড়ে দেন। যারা দায়িত্ব পালন করতে পারে তারা দায়িত্ব পালন করুক। আমরা এই ক্যাম্পাস আর এইভাবে রাস্তা দাঁড়াতে চাই না। আমরা এই দুঃখের কথা, এই লজ্জার কথা আমরা দেশবাসীর সামনে আর এইভাবে উপস্থাপন করতে চাই না। যারা সাংবাদিক বন্ধুবৃন্দ আছেন, আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে একটা স্পষ্ট বার্তা আমাদের, বিশ্বের কোথায় বিশ্ববিদ্যালয়ের নামে এরকম প্রহসন আছে আপনারা একটু আমাদেরকে বলবেন। সারা বাংলাদেশে কোথায় স্থায়ী ক্যাম্পাসের নামে এতদিন ধরে আমাদেরকে এরকম ভাবে ঘোরানো হচ্ছে, এরকম কোন উদাহরণ আছে আমাদেরকে একটু বলবেন? কেউ নেই, একটা উদাহরণ দেখাতে পারবেন না। আজকে এই সকল শিক্ষার্থী যারা পাশ করে বের হয়ে গেছে, তারা কতটুকু আমাদের কাছ থেকে শিক্ষা লাভ করতে পেরেছে? আমরা কি করব? যেভাবে আমরা মানবতার জীবনযাপন করছি এখানে, যেভাবে ছোট্ট একটা ক্লাসরুমে ক্লাস নিচ্ছে, ওরা কোথায় থাকছে আমরা জানি না, ওরা কোথায় খাচ্ছে আমরা জানি না, ওদের জীবনের কোনো নিশ্চয়তা নেই। এই যে মেইন রোডের মাঝখানে ঢাকা পাবনা মহাসড়কের দুপাশে আমরা এসে দাঁড়িয়েছি, একবার কি মনে হচ্ছে না যে এত গুরুত্বপূর্ণ একটা অদ্ভুত রকমের সচল একটা খুবই গতিসম্পন্ন গাড়ি যেখানে চলছে, সেই রাস্তার পাশে এসে আমাদেরকে দাঁড়াতে হচ্ছে কেন? আমরা এই দিনগুলো অবসান চাই। আমি কথা বাড়াবো না, আমি অনেক কথা বলে ফেললাম, আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। কিন্তু আমরা আশা করবো যে এর মাধ্যমে আপনারা দেশবাসী এবং রাষ্ট্রযন্ত্রের চালক স্থানে যারা বসে আছেন, তারা আপনাদের দুঃখটা, আমাদের দুঃখটা বুঝবেন। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার রাজপথে নেমেছে, এর মানে আর তারা ফিরে যাবে না। আমরা বলেছি, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেছিল এর আগে যে আমাদের ক্যাম্পাস দিতে হবে বাংলাদেশের সরকারের কথা ভেবে। আমরা ভেবেছিলাম 3 মাসের একটি সরকার, 6 মাসের একটি সরকার, যেখানে 130টি আন্দোলন মোকাবেলা করছে, আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটু তাদেরকে প্লেজার দেই, শান্তিতে থাকুক। কিন্তু এই বৃদ্ধ উপদেষ্টা মন্ডলী বয়সের ভারে যারা নুয়ে পড়েছে, তারা আসলেই কিছু করতে পারবে না, তা আবার প্রমাণ করে দিয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাজেটের ক্ষেত্রে এসে। তাদের আসলে ক্রিয়েটিভ কিছু করার শক্তি তাদের নেই। তারা আমাদেরকে অনেক কথা বুঝায়, তারা আমাদেরকে অনেক কথা শোনায়, আমরা শুনি, আমরা বুঝি। আমরা তাদেরকে রক্তের ম্যান্ডেট দিয়ে সরকারে বসিয়েছিলাম আমাদের সঙ্গে টাল বাহানা করার জন্য নয়। আমরা রাস্তায় নেমেছি তো নেমেছি। আমার বন্ধু বলছিল আমরা গণচাঁদা তুলে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভবন তৈরি করব, ঘর তৈরি করব, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থাপনায় যাব। আমরা আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন 3 অস্থায়ী যেটি, তার সামনে থেকে বলছি আমরা ভাড়া করে হলেও, আমরা অর্থ চাঁদা দিয়ে হলেও আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ঘর তুলব তো তুলবই। আমরা বলছি রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রশাসনকে, আপনারা কালকে যদি আমাদের সঙ্গে না নামেন তাহলে আপনাদের সকল সুযোগ সুবিধা ওই প্রশাসনিক বিল্ডিং এ বন্ধ করে দেওয়া হবে। প্রশাসনিক বিল্ডিং এ বসে বসে আরামে থাকবেন, এসি রুমে বসে না। এবার যদি না নামেন তাহলে কাল থেকে আপনাদের সকল বিদ্যুৎ, গ্যাস, খাবার সব বন্ধ হয়ে যাবে। আমরা বলছি সরকারকে,
আমরা বলেছি আপনারা যদি আমাদের কথা না মানেন তাহলে উত্তরবঙ্গের 13টি জেলা আটকায় দেব। আমরা বলছি যদি আমাদের কথা না মানেন তাহলে সচিবালয় বন্ধ করে দেব। সচিবালয় বন্ধ থাকবে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের দাবি যতদিন পূরণ না হয় সচিবালয়ের সামনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটা শিক্ষার্থী হলেও বসে থাকবে আজীবনের জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়টি 2018 সালে আমরা প্রথম ডিপিপি আমরা উন্নয়ন প্রকল্প 9200 কোটি টাকা আমরা জমা দিই। সেটি মন্ত্রণালয়, আপনার গ্র্যান্টস কমিশন, বিভিন্ন দপ্তরের তাদের পরামর্শে বারবার সংশোধন করা হয়, করিয়ে প্রায় 7 বার সংশোধন করে সর্বশেষ এটি আমাদের তাদেরই পরামর্শে আমরা 519 কোটি টাকা নামিয়ে আনি। অর্থাৎ মূল বাজেটের 6%, 94% আমরা বাজেট থেকে বাদ দিয়েছি তাদের পরামর্শ অনুযায়ী। এবং তাদের চাহিদা মতোই আমরা এই যে জায়গায় আমাদের ক্যাম্পাস হবে, রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত জায়গা, ওনারই জমিদারি অন্তর্ভুক্ত, সেখানে যদি বিশ্ববিদ্যালয় হয় তাহলে সেখানে কি কি শর্ত আছে? শর্তের মধ্যে বলা আছে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র জমা দিতে হবে। আমরা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র জমা দিয়েছি। তারা বলেছে এখানে পরিবেশের কোনো ক্ষতি হবে না, তবে 33% জমি বনায়ন করতে হবে। আমরা সেটি মেনে নিয়েছি। আমাদের জল এবং হাওর অধিদপ্তর আছে, তাদের ছাড়পত্রের কথা বলা হয়েছে। তারা এসে দেখেছেন এখানে কোনো জলাশয় নেই, কারণ জলাশয় ভরাট করার আইন আছে, ভরাট করা যাবে না। তারা এখানে কোনো জলাশয় নেই, তারাও আমাদেরকে অনুমোদন দিয়েছেন যে এখানে আমাদের করা যাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তাদের আপত্তি নেই, তবে 2টা ল্যাগ করতে হবে। আমরা সেটিও গ্রহণ করেছি। ডিজাস্টার বা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আছে, তাদের ছাড়পত্র আমরা নিয়েছি। তারা বলেছেন এখানে যদি ক্যাম্পাস হয় তাহলে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার যে সম্ভাবনা যেটা হয় না সেটি বারবার বা বৃদ্ধি পাওয়ার বা ত্বরান্বিত হওয়ার কোনো কারণ এখানে নেই। তাদের ছাড়পত্র পেয়েছি আমরা। এখানে আমরা ভূমি মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনাপত্তি পেয়েছি আমরা জমির ব্যাপারে। বলেছে যে এখানে যদি আপনার বিশ্ববিদ্যালয় হয় তো সেখানে এটা অতীত খাস জমি, কোনো ঘর বাড়ি উচ্ছেদ করা লাগবে না, কোনো কৃষি ভূমি নষ্ট হবে না, কারণ এটা অকৃষি জমি এবং খাস জমি। ভূমি অধিগ্রহণ করা প্রয়োজন পড়বে না, মানুষের ভিটি বাড়ি উচ্ছেদ করার প্রয়োজন পড়বে না। তারা আমাদের অনাপত্তি দিয়েছে এবং আরো যতগুলো শর্ত আছে সমস্ত শর্তগুলো পূরণ করে আমরা এটা সাবমিট করেছি। তো হ্যাঁ, বলা বাহুল্য যে আমি গত 10 মাস যাবত এখানে দায়িত্বে এসেছি। তার আগে প্রায় 7 বছর পূর্ববর্তী সরকারের সময় এই বিশ্ববিদ্যালয়টি চরমভাবে অবহেলিত ছিল। নতুন সরকার আসার পরে আমরা আশার আলো দেখতে পেলাম যে এটি দ্রুত হবে এবং হয়েছেও। আমি এসে যখন দেখলাম যে 9200 কোটি থেকে সেটি নেমে মন্ত্রণালয় পরশু 1900 কোটি টাকার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পড়ে আছে। সেখান থেকে আমি শিক্ষা মন্ত্রণালয় গ্র্যান্টস কমিশনের সাথে কথা বলেছি। তারা বললেন যে গভর্নমেন্টের ফাইন্যান্স অর্থনৈতিক কিছুটা ক্রাইসিস আছে, কনস্ট্রেন্ট, অতএব আপনারা এটা ডিপিপিটা আরো কমিয়ে নিয়ে আসেন। তা আমি তাদের পরামর্শে আমি সেটি 1999 কোটি টাকার প্রস্তাব আমি সাবমিট করি গ্র্যান্টস কমিশনে। তারা এটি আমাদের সাথে বসার পরে বলে যে ঠিক আছে, কিন্তু আরো কমাতে হবে। আমরা তাদের পরামর্শ অনুযায়ী আমরা 599 কোটি টাকায় সাবমিট করলাম এবং সেখান থেকে সেটি শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন পেল। এর মধ্যে ছাত্র আন্দোলন করলো এবং ততক্ষণে এবং সেখান থেকে তারা অনুমোদন দিল। অনুমোদন দিয়ে প্রি একনেকে গেল আর্থসামাজিক বিভাগে, প্ল্যানিং মিনিস্ট্রিতে। কিন্তু এর আগে কখনোই প্রি একনেক পর্যন্ত আমাদের ফাইলটি যায়নি। আমি আশাবাদ সেখানে গেল, তাদের সাথে আমরা বসলাম এবং কথা হলো। তারা কিছু কিছু জায়গায় আর্থিক যে আপনার বাজেট যেটা ছিল সেটা বলে আরো একটু সংকুচিত করতে হবে এবং পরামর্শ দিল যে এই কমিটির মাধ্যমে করে নিয়ে আসো। আমরা তাদের যে অবজারভেশনগুলো ছিল সমস্তগুলো একটা একটা ফুলফিল করে আমরা সাবমিট করলাম। সেখানে 519 কোটি টাকা নেমে আসলো সেটি এবং দেওয়ার পরে তারা এটা অনুমোদন করলো, করে একনেকে পাঠালো। এই ফার্স্ট টাইম 8 বছরের মধ্যে একনেকে গেল মে মাসের সম্ভবত 7 তারিখে। একনেক সবাই আলোচিত হলো এবং সেখানে নানা আলোচনা প্রধান উপদেষ্টা বললেন, মাননীয় প্রধান উপদেষ্টা
আমরা যতটুকু জেনেছি আমাদের অবজারভেশন থেকে, আমাদের যে রেকর্ড পাঠিয়েছে সেখানে, যে রবীন্দ্রনাথের নামে যে বিশ্ববিদ্যালয়টি সাধারণ বিশ্ববিদ্যালয় হবে না, এটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় হবে, সেইভাবে এটিকে গড়ে তুলতে হবে। তো সেইভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। তার মানে হচ্ছে এটা নীতিগতভাবে তারা অনুমোদন দিয়ে দেন। কিন্তু যখন প্রশ্ন এসছে যে পরিবেশ সংক্রান্ত একটা বিষয় আছে, যে এখানে কোনো নদী আছে, জলাশয় আছে, সেটা গতিপ্রবাহ নষ্ট হবে কিনা, তখন আমাদের পরিবেশ মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, তিনি বললেন যে আমি এটা একটু ভিজিট করতে চাই। এত তো না করার কারণে তিনি, ওনার সাথে আমি বারবার রিপিটেডলি যোগাযোগ করলাম, তিনি আসলেন। এবং প্রি একনেকের যিনি সামাজিক বিভাগের সচিব কায়েমুর বেগম, তিনিও আসলেন। তারা এসে আপনারা নিশ্চয়ই জানেন যে ওখানে তারা গেলেন, ভিজিট করলেন, এবং আপনাদের এখানে সাংবাদিক, লোকাল পিপুল, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী যে বক্তব্য রাখলেন, সেটা আপনারা নিশ্চয়ই জানেন, পত্রগুলিতে ফলো করে প্রচার করা হয়েছে যে এটা আমরা তো নীতিগত অনুমোদন দিয়েছি, ক্যাম্পাস থেকে আমাদের কোনো আপত্তি নেই, এবং টাকার ব্যাপারেও আপনারা পেয়েছেন 519 কোটি টাকা। আমি শুধু পরিবেশটা দেখতে এসেছি, এবং আমরা তার কাছে আমার পজিটিভই মনে হয়েছে। কিন্তু পরবর্তীতে তিনি 16 তারিখে আসলেন, আর 8 দিন পরে একনেকের মিটিং ডাকলো, সেখানে আমাদের এটা এজেন্ডায় আসেনি। আমরা মনে করলাম হয়তো বা উনি রিপোর্ট দিবেন, এর মধ্যে মাঝখানে 2 দিন সাপ্তাহিক ছুটি ছিল, এটি যেতে পারেনি। এজেন্ডা তো আগেই করতে হয়, আমরা সেটি মেনে নিলাম এই চিন্তায়। পরবর্তী সে কন্টিনিউয়াস আমরা যোগাযোগ করেছি একনেক সাথে, পরিকল্পনা মন্ত্রণালয়ে। কিন্তু আমরা জানলাম যে 27 তারিখে, আগামীকালকে একনেকের সভা, সেখানেও আমাদের বিষয়টি এজেন্ডাভুক্ত হয়নি।